এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অবশ্যই আমি 7 দিন একটা অন্য জায়গায় ছিলাম, অলমোস্ট 7 দিনই একটা অন্য জায়গায় ছিলাম। তো সেই জায়গার কিছু আহ, জিনিস, অ্যাকচুয়ালি আমি কোন কোন লোকেশনে গেছি আহ, সেগুলোর নাম আমি বলছি না, সেটা একটা আজব দুনিয়া। তো কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে সেগুলো আমি বলবো। আশা করি এটা হচ্ছে রিয়ালিটি। ঠিক আছে, এটা লাইট ক্যামেরা অ্যাকশন নয়, যে লাইট ক্যামেরা অ্যাকশন হচ্ছে হিরো মারছে, হিরোইন কাঁদছে, ন্যাকামো করছে, এটা সেটা নয়। এটা হচ্ছে রিয়েলিটি, যেটা হয়েছে সেটাই আমি বলবো। সেটা তো বলবোই, তার সঙ্গে সঙ্গে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। ন্যাশনাল সিকিউরিটির কথা আমি কেন বলছি? ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে আমি যতদিন ওখানে ছিলাম, মানে সেই আজব দুনিয়া যতদিন ছিলাম ততদিন দেখেছি যে ন্যাশনাল সিকিউরিটিকে নিয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার লিটারেলি সে ক্যামেরার সামনে এসে ন্যাশনাল সিকিউরিটি ধাজ্জিয়া উড়িয়েছে। তো আমি সেটা নিয়ে কোনো রিপ্লাই ভিডিও আমি বানাচ্ছি না, আমি শুধু দর্শকদের কাছে বলছি এদের কি আইনের আওতায় ফেলা উচিত না উচিত না। আর এটা আপনারা যেটা বলবেন সেটাই হবে। যদি আইনের আওতায় ফেলা উচিত যদি আপনারা বলেন, আইনের আওতায় ফেলতে আমার 7 দিনও সময় লাগবে না। তো তখন তো সব কিছুই যা হবে আপনাদের সামনে হবে। আর সেটার জন্য কিন্তু তখন আমাকে দায়ী করতে পারবেন না। এটা আপনাদেরকে বলে দিলাম, 24 ঘন্টা সময় আছে আপনাদের কাছে। আপনারা আমাকে জানিয়ে দেবেন যে যদি এদেরকে, আমি আলটিমেটাম চাইছি, মানে এদেরকে আইনের আওতার মধ্যে ফেলা যায় কিনা। এবার সেই জিনিসটা কিভাবে হয়েছে সেটা আমি পরে আলোচনা করছি। আগে আমি যেখানে গেছিলাম সেখানে অ্যাকচুয়ালি আমার সঙ্গে কি কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। মানে এটা হচ্ছে গল্পের ভেতরে আসল গল্পটা কি ছিল সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। তো শুরু করা যাক। আগেরবার যখন গেছিলাম আপনারা জানেন, সেটা কিন্তু প্রপারলি কাজের জন্যই যাওয়া হয়েছিল। আর সেখানে লোকেশন কিন্তু একটাই ছিল, সেখানে কিন্তু দুটো তিনটে এরকম লোকেশন কিন্তু ছিল না। তো আগেরবার যে জায়গায় আমরা গেছিলাম সেটাও এইখানে ছিল, কিন্তু মানে সেই জিনিসটা একটু অন্যরকমভাবে ছিল। তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলছি, প্রথমে তো আমরা লোকেশন ওয়ানে তো আমরা চলে গেলাম। লোকেশন ওয়ানে আমার প্রথম দিন বিশেষ কিছু করার ছিল না, কিছু পেপারস ড্রিল ছিল, সেই পেপারস ড্রিলগুলো কমপ্লিট করে আমরা সেকেন্ড লোকেশনের দিকে রওনা দিয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে যে সেকেন্ড লোকেশনে কি হয়েছিল, সেকেন্ড লোকেশনের গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেকেন্ড লোকেশনে যাওয়াটা কেন হয়েছিল, সেকেন্ড লোকেশনে কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখিয়েছিলাম অফিসিয়ালি যাচ্ছি, কিন্তু যে না, ওখানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অফিসিয়াল কোনো কাজ ছিল না, ওখানে কিন্তু পার্সোনাল কাজ ছিল। পার্সোনাল কাজটা তাহলে কী ছিল? আমাদের এখানে এই গল্পটা শুরু হয়েছে আজ থেকে বেশ কিছু বছর আগে, বেশ মানে অনেকটা, মানে ধরে নিন আমাদের কাকা জ্যাঠাদের সময় থেকে এই গল্পটা শুরু হয়েছে। এখানকার একজন মেয়ে, এখানকার একজন ছেলে, দুজনে মানে আলাদা আলাদা থেকেছেন সারা জীবন, সিঙ্গেল থেকেছেন। কিন্তু এই ভদ্রলোক, আমি ছেলের কথা বলছি, এই ভদ্রলোক শুধুমাত্র একটা স্বীকৃতির জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছেন। কি এই মেয়েটার কাছ থেকে, এই মেয়েটা তাকে আদৌ তার বিলাভেড হিসাবে সে স্বীকৃতি সে মানে দিতে চায় কি না, তার জন্য কিন্তু তিনি সারা জীবন সিঙ্গেল থেকেছেন। মেয়েটাও কিন্তু তাকে স্বীকৃতি বহু আগেই তাকে দিয়ে দিয়েছিল, কিন্তু সেই চিঠিটা, তখন তো আর এইসব জিনিসগুলো ছিল না, হাই টেকনোলজিতে ছিল না, সেই চিঠিটা এনার কাছ পর্যন্ত পৌঁছতে পারেনি, বা তিনি পৌঁছতে পারে মানে এটা হয়নি। কারণ অনেক রকমের প্রোটোকল থাকে এখানে, রিলিজিয়ানের ব্যাপার আছে, বর্ডার আছে। তো সেই জন্য এই ভদ্রমহিলা কিন্তু মারা গেছেন। তার সেই স্বীকৃতি দেওয়ার সেই চিঠিটা পৌঁছতে আমরা সেকেন্ড লোকেশনে গেছিলাম। তো সেকেন্ড লোকেশনে যখন গেছিলাম তখন কিন্তু আমি ভাবতেও পারিনি যে এই জিনিসটা, আমি যখন সেই ভদ্রলোককে গিয়ে যখন দেখলাম, তিনি পুরো বিছানার সঙ্গে না, মানে তার শরীরটা না পুরো এক হয়ে গেছে, মানে বেডশোর হয়ে গেছেন তিনি, ক্যাথিড্রাল আছে তার শরীরে।
তো সেখান থেকে তিনি মানে মানে মাথা তুলতে পারছেন না, কিন্তু যে মুহূর্তে তাকে বলা হলো মানে যে এর চিঠিটা এসেছে, এর একটা চিঠি আছে, যেই মুহূর্তে বলা হলো সেই মুহূর্তে কিন্তু তিনি মাথা উঁচু করে তিনি নিজে সেই চিঠিটা পড়েছেন। ক্যান ইউ ইমাজিন? একজন বেডশোর হয়ে যাওয়া মানুষ তিনি নিজে সেই চিঠিটা পড়েছেন। সেই চিঠিটা পাওয়ার জন্য তার কতটা মানে তার ভেতরের ইয়েটা ছিল। তো আমি যখন চোখের সামনে যখন এই জিনিসগুলো দেখছি না, আমি ভাবছি যে সত্যি সত্যি এই জিনিসগুলো হয় কখনো, মানে কোনোদিন হয়েছে এই জিনিসগুলো, মানে আমি তো কোনোদিন দেখিনি। তো ভদ্রলোক চিঠিটা পড়লেন এবং তার 10 মিনিটের মধ্যে তিনি মারা গেলেন। মনে হচ্ছিল যেন ওই স্বীকৃতিটা পাওয়ার জন্য যেন তার প্রাণটা, তিনি অনেকদিন আগেই মারা গেছেন হয়তো মনে মনে, কিন্তু সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য হয়তো প্রাণটা হয়তো ছিল। যেই মুহূর্তে সেই স্বীকৃতি পাওয়ার চিঠিটা তিনি পেলেন সেই মুহূর্তে কিন্তু তিনি মারা গেলেন। তো এটাই হচ্ছে ব্যাপার। এটা ছিল সেকেন্ড লোকেশনের গল্প। এবার মেয়েটার নামটা আমি বলে দিই, মেয়েটার নামটা কেন উল্লেখ করছি। তো সেকেন্ড লোকেশনে আমরা যখন এইসব ঘটনাগুলো দেখলাম না, সত্যি মনটা খুব ভারাক্রান্ত ছিল। সেই হিসাবে আমি সেই সব গানগুলোই আমি ড্রপ করেছি এবং রাতের দিকে একটা গান ড্রপ করেছি যে কান্দে শুধু মন কেন কান্দে রে। তো সেখানে একটা লাইন আছে, যখন সোনালি রূপালি আলো নদীর বুকে বাসা খোঁজে রে। সোনালি ছিল এনার নাম, আর আমি এনার নামটা আমি বলছি না, ওটা থাক, এনার নামটা আর নেওয়ার দরকার নেই। তো আমি সেদিন জানাজাও দেখেছি, সেদিন সেকেন্ড লোকেশনে। এবং পরের দিনই আমি বেরিয়ে যাব, আমাদের তো অন্য কাজ আছে, পরের দিনই আমি বেরিয়ে যাব। তো তখন আপনারা মানে মাথায় রাখবেন যে আমি আবার ফার্স্ট লোকেশনে গেছিলাম। কিসের জন্য গেছিলাম? তো সেখানে একটা আমি ধর্মীয় স্থলে গেছিলাম। মানে তিনি যেহেতু আমার চোখের সামনে তিনি দেহত্যাগ করেছেন, তো এরকম মানুষের জন্য প্রার্থনা করা, এবং তারপরেই আমি একটা গান ড্রপ করেছিলাম। সেটা এই কারণে যে এখানে যিনি ছিলেন তিনি তো অন্য ধর্মের মানুষ ছিলেন, আর ওখানে যিনি ছিলেন তিনি অন্য ধর্মের মানুষ ছিলেন। আলটিমেটলি দুজনের আত্মা এত বছর বাদে এক হলো, সেইটাই আশা করি এই লাভ স্টোরিটা লোকের মন ছুঁয়ে যাবে, তাই তো। তো এরপরে আমরা থার্ড লোকেশানে আসি। থার্ড লোকেশানে প্রথম দিন অ্যাজ ইউজুয়াল সেরকম কিছু হয়নি, যেরকম আমি লিস্টে বলেছিলাম সেই জিনিসগুলোই হয়েছে। কিন্তু সেকেন্ড দিন আমি সদ্যজাত শিশুকে আমি নিজের হাতে আমি জন্ম দিলাম, নিজের হাতে মানে আমি নর্মালি এইসব জিনিসগুলো আমি দেখতে পারি না, আমার ব্লাড এসব জিনিসগুলো দেখলে আমার ভিতর থেকে একটা অস্বস্তি হয়। কিন্তু তখন সিচুয়েশনটাই এমন ছিল, ভদ্রমহিলা এত ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্যে ছিলেন যে তিনি বেসিক্যালি সেই সন্তানকে তিনি চাইছেনই না। কিসের জন্য না, ইটস টু আর্লি, সেই জন্য। তো সেই সব জিনিসগুলো তার ব্যক্তিগত ব্যাপার, আমি কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না। তো সেটা হওয়ার পরে তারপর আমাকে যখন বলা হচ্ছে যে হ্যাঁ তুমি, এবার যারা কর্তৃপক্ষ আছেন, আমার তো এইসবের কোনো এক্সপিরিয়েন্স নেই, যখন যারা কর্তৃপক্ষ আছেন তো তারা যখন আমাকে বলছেন যে হ্যাঁ তুমি সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে তুমি কাজকর্ম করো, তুমি একটা বাচ্চা কী করে জন্ম দিতে হয় তুমি জানো না? আলাম যে না, আমি জানি না, আমার ওসব ট্রেনিং নেই। তো যাই হোক, সেই অনেক কিছু করা হলো। এই যে বাচ্চাটা বেরিয়ে এসছে, বাচ্চাটা তখন আমার কোলে ছিল, বলছে যে নাড়ি কাটতে পারো? আলাম যে না, আমি নাড়ি কাটতে পারি না। তারপর যদি কিছু হয়ে যায়, কিছু সেপটিক হয়ে যায়, তখন কি হবে? তো সেই নাড়ি কাটাটা একজন করে দিলেন। আর নর্মাল ডেলিভারি ছিল। বাচ্চাটাকে যে কিভাবে, মানে আমি যখন নিয়েছি না, আমার হাত ফাত না কাঁপছিল, কারণ পুরো রক্তের একটা ডেলা, মানে বাচ্চাটাকে যখন নিয়েছি। তো জানি না পরের বার গেলে বাচ্চাটার সঙ্গে দেখা হবে কি হবে না, সেই লোকেশনে আমার যাওয়া হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু গেলে অবশ্যই সেই বাচ্চাটার সঙ্গে মানে আমি দেখা করব। তো যাই হোক, তো এই
ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমি জানাজাও দেখেছি, আমি মানে সদ্যজাত শিশুকে জন্ম নিতেও দেখেছি। তো তারপর তো আবার ব্যাক টু লোকেশন ওয়ানে কী হয়েছে সেটা আমার বলা হয়ে গেছে, সেটা নিয়ে আমি আর কথা বলছি না। এরপর চলে আসি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। ন্যাশনাল সিকিউরিটির যে ন্যাশনাল সিকিউরিটি ব্যাপারটা হচ্ছে তখনই, এটা দু দেশের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। আপনি যখন যখন আপনি লোকেশন চেঞ্জ করছেন, আপনার এনভায়রনমেন্ট বদলে যাচ্ছে, এক্সটার্নাল থ্রেটস কিছু বাড়ছে, জিওগ্রাফি, পলিটিক্যাল কালচার, এইসব জিনিসগুলো হচ্ছে, এবং সেই সব জিনিস নিয়ে যখন ক্যামেরার সামনে এসে না বুঝে যখন সেই সব ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যখন ডিরেক্ট নয় ইনডিরেক্টলি যখন কথা বলে, তাহলে সেই সব মানুষদেরকে কি করা উচিত? এইসব মানুষদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। এদেরকে ক্ষমা ঘেন্না করা একদমই উচিত না, এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমি সেই জন্যই আপনাদেরকে বলছি যে আমি কিন্তু এবার বি সিরিয়াস, কারণ আমি যে কাজের জন্য গেছিলাম এই কাজের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। আজকে বলুন তো, আজকে সেকেন্ড দিন যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে যদি কোনোদিন কোনো সিনেমা হয়েও যায়, তাহলে সেই সিনেমা আপনারা এইভাবে জিনিসটাকে দেখবেন যে কোন ওটিটি প্ল্যাটফর্ম করবে, এই ট্রেলার টিজারের কটা ভিউজ আসবে না আসবে, আপনারা এইভাবে দেখবেন, এই জিনিসটাকে এইভাবে বর্ণনা দেবেন। একটা মানে বাচ্চা সদ্যজাত শিশুর যে জন্মানোর যে অভিজ্ঞতাটা, আমার এই অভিজ্ঞতাটা আপনারা কিভাবে শেয়ার করবেন? ভিউজ দিয়ে শেয়ার করবেন এই অভিজ্ঞতাগুলো? এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা, এই কাজগুলোকে নিয়ে বিদ্রুপ করা, শুধুমাত্র একজনকে প্রায়োরিটি দেওয়ার জন্য, ওই একজনের ঠিকানা না আমার খুঁজতে 4 দিন সময় লাগবে। নট অনলি দ্যাট, তার সে যেখানে থাকে সেখান থেকে তাকে উঠিয়ে আনারও ক্ষমতা আমাদের আছে বা ছিল, ভবিষ্যতেও সেটা থাকবে। তো এই সব জিনিস নিয়ে ফালতু কথা বলা ক্যামেরার সামনে এসে, তো এইটাই হচ্ছে মানে আমাদের দেশের যখন ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যখন এইসব প্রশ্নগুলো ওঠে, আমি 24 ঘন্টা আপনাদেরকে সময় দিয়ে দিলাম আমার এই ভিডিওটা দেখার পরে, যার যা মতামত আপনারা দেবেন। আমি শুধু একটা জিনিসই জানতে চাই, এদেরকে আইনের আওতায় আনবো কি না, আইনের আওতায় আনা যায়, কিভাবে আনা যায় আপনারা বলবেন। তারা তো ডিরেক্ট তো কিছু বলেনি, ডিরেক্ট না, ওসব চার্জেস আনতে বেশিক্ষণ সময় লাগে না। এমনিতেই যিনি বলেছেন তার রেপুটেশন, তাকে যে কোনোভাবেই ফাঁসানো যায়, যে কোনো চার্জেসেই তাকে ফাঁসানো যায়। মানে তিনি নিজেকে বিশাল বোদ্ধা মনে করেন, বেসিক্যালি যে তিনি বোদ্ধা নন, যে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই সব জিনিসগুলো আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে জানতে চাই। আর একটা জিনিস, আমি কালকে 2টো মেহেন্দির ছবি দিয়েছিলাম। একটা কথা বলি, আমাদের দেশে না ওই ধর্মের মানুষ না আপনাদের দেশের থেকেও বেশি আছে, সেখানেও কিন্তু এই ধরনের পার্টি হয়। কালকে ওখানে আমার ওই হাতে মেহেন্দি করার সময় ছিল না, কিন্তু কালকে আমি করেছিলাম, সেই জন্য আমি ছবিটা দিয়েছিলাম। আমি আবার বলে দিচ্ছি, অন্যের দ্বারা প্রভাবিত হবেন না। আমি কিন্তু এই নিয়ে 2বার আপনাকে ভুল প্রমাণিত করলাম, যাকে বলছি সে ঠিক বুঝতে পেরেছে। 2বার আপনাকে ভুল প্রমাণিত করলাম আমি, এটাই হচ্ছে ব্যাপার। তো এনিওয়ে, এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.